থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা আলোচনা করছিলাম লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে। লম্ব বৃত্তাকার চোঙ এমন একটি ঘনবস্তু যার দুই প্রান্ত মানে ভূমি এবং শীর্ষ হচ্ছে বৃত্তাকার সমতল এবং পার্শ্বতল বক্রতল। এই লম্ব বৃত্তাকার চোঙের যে বিভিন্ন পরিমাপক রাশিমালা মানে বিভিন্ন সূত্রাবলী, ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হোক বা সমগ্র তলের ক্ষেত্রফল হোক অথবা আয়তন, এই নির্ণায়ক বিভিন্ন সূত্রাবলী কিভাবে আসলো আমরা গত পর্বে আলোচনা করেছি যে কিভাবে অতি সহজে এই সূত্রগুলি আমরা লিখতে পারি, বানাতে পারি এবং মনে রাখতে পারি। লম্ব বৃত্তাকার চোঙ যার ভূমি এবং শীর্ষ দুইটি তল বৃত্তাকার সমতল, এবং আমরা জানি যে ঘনবস্তুর যে ঘনবস্তুতেই বৃত্তাকার বা গোলাকার বিষয় রয়েছে, আকার রয়েছে, সেই সমস্ত ঘনবস্তুর পরিমাপক রাশিমালাই অর্থাৎ ক্ষেত্রফল বলি বা আয়তন বলি, যাই বলি না কেন, পরিমাপক রাশিমালাই পাই মহারাজ অবশ্যই থাকবে তাদের সূত্রে। আমরা সূত্রগুলি নির্ণয় করেছি এবং সেই সূত্রগুলিকে আমি সংক্ষেপে এখানে তালিকাবদ্ধ করেছি মনে রাখার সুবিধার জন্য। প্রয়োজনে তোমরা পজ করে সূত্রগুলিকে লিখে নিতে পারো, তাহলে অতি সহজে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। আমি সূত্রগুলি প্রথমে একটু আলোচনা করব সংক্ষেপে, তারপরে মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই, সেই গণিত বইয়ের বিভিন্ন অঙ্কগুলি লম্ব বৃত্তাকার চোঙ সংক্রান্ত, যেগুলি সমাধান করলে আমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে, সেই সমস্ত অঙ্কগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করব, আমরা সমাধান করব। তো লম্ব বৃত্তাকার চোঙ যার ভূমি এবং শীর্ষ দুইটি তল হচ্ছে বৃত্তাকার তল, এবং বৃত্তাকার তল থাকলেই তাদের ক্ষেত্রফল এবং আয়তন সংক্রান্তের সূত্রে কে থাকবে? পাই মহারাজ। 22/7 একটি ধ্রুবক, যেটা হচ্ছে পাই, যার মান হচ্ছে 22/7। তো আমরা বৃত্তকে টেনে এনেছি এই কারণের জন্য যে লম্ব বৃত্তাকার চোঙের ভূমি এবং শীর্ষ এই দুইটি তল হচ্ছে বৃত্তাকার। তাই প্রথমে বৃত্তের পরিধি যার সূত্র হচ্ছে 2πr একক, পরিধি হচ্ছে একমাত্রিক, তাই এটা 2πr একক। ক্ষেত্রফল, বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে πr² বর্গ একক। ক্ষেত্রফল দ্বিমাত্রিক, তাই বর্গ একক মানে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, যেমন থাকবে অঙ্কে একক, মিটার না সেন্টিমিটার না ডেসিমিটার সেই অনুযায়ী লিখতে হবে, সঙ্গে বর্গ কথাটি লিখতে হবে। ক্ষেত্রফলের বেলায় প্রতি ক্ষেত্রফলে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে বর্গ একক মানে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার লিখতে হবে। লম্ব বৃত্তাকার চোঙ যার পার্শ্বতল হচ্ছে বক্রতল, সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h বর্গ একক। আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল মানে ভূমির পরিসীমা বা পরিধি তার সঙ্গে উচ্চতাকে গুণ করতে হবে। তাই ভূমির পরিধি, ভূমি বৃত্তাকার, তার পরিধি 2πr, সঙ্গে উচ্চতা দিয়ে গুণ করলাম, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার চোঙের। সমগ্রতলের ক্ষেত্রফল 2πr/h, এই পার্শ্বতলের ক্ষেত্রফল তো থাকবেই, তার সঙ্গে নিচের একটি বৃত্ত, উপরের একটি বৃত্ত যার ক্ষেত্রফল πr² করে 2πr², তাহলে 2πr² আর তার সঙ্গে 2πr/h যোগ করলে 2πr কমন নিব, r+h হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। যদি ভূমি এবং ঢাকনা দুইটি তলকেও আমরা হিসাবের মধ্যে ধরি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাব। আয়তনের বেলায় বলেছি যে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। তো ভূমি হচ্ছে বৃত্তাকার, তার ক্ষেত্রফল πr², সেই ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলাম, তাহলে হচ্ছে আয়তন πr²h ঘন একক। মনে রাখতে হবে আয়তন হচ্ছে ত্রিমাত্রিক, তাই ঘন বলতে 3 মাত্রাকে বোঝায়, ঘন একক হচ্ছে আয়তনের এককে ঘন একক হবে, মানে ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘনর পরিবর্তে কিউব লেখা যায়, যে ঘন মিটার না লিখে মিটার কিউব, ঘন সেন্টিমিটার,
সেন্টিমিটার কিউব এভাবে লেখা যায়। এবার লম্ব বৃত্তাকার চোঙ ফাঁপা হতে পারে, অর্থাৎ পুরু ওয়াল বিশিষ্ট। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বাইরে এখানে দুটো বৃত্ত থাকে, একটা অন্তর্বৃত্ত একটা বহির্বৃত্ত। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ R2, বহির্বৃত্তের বড় ব্যাসার্ধ যদি R1 ধরি, তাহলে ফাঁপা চোঙের বেলাতে পুরু হচ্ছে R1 মাইনাস R2। বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করলে পুরু ওয়ালটা পাওয়া যাবে। ওয়ালটা কতটা পুরু, সেই পুরুটা পাওয়া যাবে R1 মাইনাস R2। ইচ্ছা করলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আরও ধরা যায়, কিন্তু বইয়ের মধ্যে R1 আর R2 ধরেছে, তাই এটা ধরলেও চলবে। আর দুই বক্রতলের ক্ষেত্রফল, এই ফাঁপা চোঙের বেলাতে দুটি বক্রতল থাকে, একটা ভিতরের চোঙ একটা বাইরের চোঙ। ভিতরের বক্রতল আর বাইরের বক্রতল যোগ করলে দুই বক্রতলের ক্ষেত্রফল পাওয়া যায়। বাইরের বক্রতলের ক্ষেত্রফল পরিধির সঙ্গে উচ্চতা গুণ, তাহলে 2πr1 ইন্টু এইচ। আর ভিতরের বক্রতল 2πr2 ইন্টু এইচ। 2π আর এইচ যদি কমন নিই, তাহলে ভিতরে R1 প্লাস R2 থাকবে, দুটোকে যোগ করলে। তাহলে দুই বক্রতলের ক্ষেত্রফল 2π ইন্টু R1 প্লাস R2 ইন্টু এইচ, বর্গ একক। ক্ষেত্রফল মানে বর্গ একক। আর আয়তন, আয়তন নির্ণয় করতে গেলে এই জায়গাটার আমরা ক্ষেত্রফল আগে নির্ণয় করব, তার সঙ্গে উচ্চতা গুণ করব, বা নিচ থেকে বলতে পারি যে এটার ক্ষেত্রফল নির্ণয় করে উচ্চতা দিয়ে গুণ করব। সেটা হবে πr1 স্কোয়ার মাইনাস πr2 স্কোয়ার ইন্টু এইচ। পাই কমন নিলে ভিতরে R2 স্কোয়ার R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার থাকবে। তাহলে এরকম ফাঁপা চোঙের আয়তনের বেলায় πr1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ হবে। আর সমগ্রতলের ক্ষেত্রফল, দুই বক্রতলের যে ক্ষেত্রফল ছিল সেটা তো থাকবেই, এবং তার সঙ্গে উপরের যে বলয়াকৃতি আর নিচের যে বলয়াকৃতি জায়গা তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এটা হবে πr1 স্কোয়ার মাইনাস πr2 স্কোয়ার, এবং উপরেও আছে নিচেও আছে, তাই 2 দিয়ে গুণ করব। তাহলে πr1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, পাই কমন নিয়েছি, এবং 2টি আছে নিচে এবং উপরে, তাই 2 দিয়ে গুণ করেছি। তাহলে দুটো বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে ভূমি এবং শীর্ষের যে বলয়াকৃতি তল তাদের ক্ষেত্রফল। এই সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে। এবং মনে রাখার সবথেকে সহজ বুদ্ধি হলো যে বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ, আয়তন ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ। মূল মন্ত্র এই দুটি। আমরা এবার অঙ্কে ফিরে আসব। 146 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই রয়েছে তার 146 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি কি আছে? একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 ডেসিমিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? একটা ঘরের বারান্দায় দুটো পিলার আছে, দেখতে কেমন? লম্ব বৃত্তাকার চোঙের মতো। সেই লম্ব বৃত্তাকার পিলার যার ভূমির ব্যাস 5.6 ডেসিমিটার আর উচ্চতা, এখানে লম্বা শব্দ দিয়ে চিহ্নিত করেছে, তো উচ্চতা হচ্ছে 2.5 মিটার। ডেসিমিটার না, এটা মনে হয় মিটার হবে, দেখি বইটাতে, এটা মিটার, 2.5 মিটার। এরকম দুটো লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে হবে। ঢালাই করতে হবে মানে আয়তন কত, আয়তন হিসাব করতে হবে। তাহলে ঢালাই করতে কত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার বলতে আয়তনের একক, তাই এখান থেকে বোঝা যায় যে আয়তন বার করার কথা বলছে। আর ঢালাই করতে হবে মানেও আমরা আয়তন হিসাব করতে হবে ধরে নিতে পারি। আর পরের প্রশ্নটা বলছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে, প্লাস্টার করতে বলতে বক্রতলের পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলছে। যে প্রতি বর্গমিটার, বর্গমিটার ক্ষেত্রফলের একক, প্রতি বর্গমিটার 125 টাকা করে
খরচ হলে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? প্রথমে পিলার দুটি ঢালাই করব, মানে ভরবো মশলা দিয়ে। তো কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, মানে পিলার দুটির আয়তন কত, লম্ববৃত্তাকার পিলার দুটির আয়তন কত। তো পিলার লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করার জন্য আমরা জানি যে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটি রাশির মান আমাদের জানা দরকার, এখানে দেওয়া আছে। তাহলে আমরা উত্তর বার করব। প্রথমে লিখব লম্ব বৃত্তাকার পিলারের ভূমির ব্যাস, অত কিছু না লিখে শুধু পিলারের ভূমির ব্যাসার্ধ, ব্যাস দিয়ে কোনো হিসাব হয় না, ব্যাসার্ধ দিয়ে করতে হয়। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। এবং মনে রাখতে হবে যে এই অঙ্কটার এককগুলা যাতে একই রকম হয়, এক জায়গায় মিটার এক জায়গায় ডেসিমিটার দিয়ে হবে না। এখানে প্রশ্ন বলেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, অর্থাৎ ডেসিমিটারে উপরের অঙ্কটা করতে বলেছে। কিন্তু পরের লাইনে চালাকি করে বলছে প্রতি বর্গমিটার 125 টাকা করে প্লাস্টার করতে কত খরচ পড়বে, এখানে মিটারে বলেছে। তাই প্রথম অংশটুকু ডেসিমিটারে করব। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 5.6 ডেসিমিটার ব্যাস। তো 5.6 ডেসিমিটার যদি ব্যাস হয়, আমাদের ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে, কারণ ব্যাসার্ধ দিয়েই অঙ্ক হয় সমস্ত। ব্যাসের অর্ধেক করব, কত হবে? 5.6কে 2 দিয়ে ভাগ করলে হবে 2.8 ডেসিমিটার। বা এখানে আমরা ডট ডট দিয়েও করতে পারতাম। এবং উচ্চতা, উচ্চতা এইচ এর মান দেওয়া আছে 2.5 মিটার। উপরেরটা ডেসিমিটার, নিচেরটাও আমাদের ডেসিমিটার বানিয়ে নেব, কারণ ডেসিমিটারে উত্তর দিতে হবে। মিটারকে ডেসিমিটার বানালে 10 দিয়ে গুণ করব, আর 10 দিয়ে গুণ করা মানে দশমিক, এক ঘর ডান দিকে চলে যাওয়া, তাই 25 ডেসিমিটার। তাহলে পিলার কয়টি আছে? পিলার আছে 2টি। তো অতএব আয়তন হচ্ছে কত, বা মশলা লাগবে পিলার দুটির আয়তন। প্রথমে মনে রাখতে হবে পিলার আছে 2টি, তাহলে লম্ববৃত্তাকার চোঙ 2টি, 2 দিতে হবে। এবার আয়তনের ফর্মুলা লিখব। আয়তনের ফর্মুলা আমি বহুবার বলেছি, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ। মনে করো আমি সব ভুলে গেছি, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করব। ভূমি হচ্ছে বৃত্তাকার, অতএব পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা গুণ, উচ্চতা মানে হাইট, এইচ দিয়ে গুণ। আয়তন মানে ত্রিমাত্রিক, তাই ঘন একক সূত্র, তাই ঘন একক। মান বসাবো যখন, যে এককে মান বসাবো সেখানে ঘন ডেসিমিটারে মান বসাবো, তাই ঘন ডেসিমিটার হয়ে যাবে। তাই 2 × পাই মানে হচ্ছে 22 × 7, আর এর মান হচ্ছে কত? 2.8। 2.8 স্কোয়ার আছে, তো দুবার লিখব, 2.8 স্কোয়ার দুবার, আর এইচ হচ্ছে 25। কি হবে? ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। এবার আমরা এখানে হিসাব করব। দশমিক আছে এক ঘর আগে, দশমিকটা তুলে দিলাম, তার জন্য বিনিময়ে দশমিকের জন্য একটা ঘর আছে সামনে, তাই 10 হলো। দশমিক তুলে দিলাম, তার জন্য 1, ডান দিকে একটা অঙ্ক আছে মানে একটা অক্ষর আছে, তাই 10। এবার আমরা কাটাকুটি করব। 7 × 4 = 28, 2 × 2 = 4, 2 × 5 = 10। আবার 2 এর ঘর নামাতে করব, 2 × 1 = 2, 2 × 5 = 10, 5 × 5 = 25। আবার এই 5 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 22 × 2 = 44, আর এদিকে
ইন্টু 28 ঘন ডেসিমিটার। প্রত্যেকটা লাইনে একক লিখে লাভ নেই, ঘন ডেসিমিটার লিখে দিলাম। এবার আমরা হিসাব করব। 28 আর 44 গুণ করলে কত হয়? রাফে গুণ করব। 4 8 32 2 হাতে 3, 4 2 8 3 11, নিচে আবার 4 দিয়ে গুণ, নিশ্চয় এটাও হবে 112। দুইবার সেম জিনিস আছে, এখানে 3 হলো, এখানে 2 হলো, 1232। তাই 1232 ঘন ডেসিমিটার হলো আয়তন। আয়তন বলতে ওই পরিমাণ মশলা লাগবে। অতএব প্রশ্নটা বলেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে ঢালাই করতে। তা লিখতে হবে উত্তর, ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে পিলার দুটি ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। যেমনভাবে প্রশ্নটা করবে ঠিক সেরকমভাবে ফিনিশিং উত্তরটা দিতে হবে। যে পিলার দুটি ঢালাই করতে বা শুধু ঢালাই করতে পিলার ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে, কতর জায়গায় মানটা দিব। তো আমরা প্রথম পার্টটুকু করেছি। এবার দ্বিতীয় পার্টটা কি আছে? প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলকে প্লাস্টার করতে হবে। ভূমি তো মাটিতে টাচ করে আছে, আর উপরে ছাদে টাচ করে আছে পিলারের দ্বিতীয় অংশ, বারান্দার ছাদে। তাহলে অর্থাৎ বক্রতলটা শুধু প্লাস্টার করবে, তাহলে কত খরচ পড়বে। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হিসাব করতে হবে। আর বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে চারদিকের বক্র বাউন্ডারি, অর্থাৎ ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ। তো ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ করব। আর আয়তনের বেলায় কি করলাম? ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করেছি। যেহেতু পিলার আছে 2টি, তাই 2 দিয়ে গুণ করেছি। দ্বিতীয় পার্টটুকু করব আমরা এবার। খুব সহজ অঙ্ক। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? 2, যেহেতু দুটা পিলার আছে তাই এইটা 2। আর পার্শ্বতল বলতে বক্রতল বলতে ভূমির পরিধি হচ্ছে 2 পাই আর, তার সঙ্গে উচ্চতা, ভূমির পরিধির সঙ্গে উচ্চতা, তাহলে চারদিকের বাউন্ডারিটা বেরোবে। ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। আমরা যেহেতু বর্গ মিটারে হিসাব করতে হবে, তাই মিটারে করতে পারি অঙ্কটা, অথবা ডেসিমিটারে করে পরে বর্গমিটারে কনভার্ট করতে পারি, যে কোনো উপায়ে করলেই হবে। তো বর্গমিটার যেহেতু আছে, দুটাই মিটার করে নেব। তাহলে 2, এখানে হচ্ছে 2, পায়ের মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কতবার করেছিলাম? 2.8। ব্যাসকে অর্ধেক করেছিলাম, 2.8 ডেসিমিটার ছিল। ডেসিমিটারকে মিটার করতে গেলে আরেকটা পয়েন্ট পিছনে চলে আসবে, এগিয়ে আসবে, তাহলে 0.28 মিটার হয়ে গেল। ডেসিমিটারকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ, তাই 2.8 ছিল, পয়েন্টটা এক ঘর পিছনে চলে আসলো 0.28। আর হাইট 2.5 মিটার আছে, তো 2.5 মিটারে অঙ্কটা করছি। বর্গমিটার জায়গা নাই, মি লিখলাম, বর্গমি। এবার আমরা কাটাকুটি করব। দশমিক জন্য 1, 2টি অঙ্ক আছে, 2টা শূন্য দিলাম, 2-এর জন্য 1টা, 8-এর জন্য 1টা। এখানেও দশমিক তুলে দিলাম, তাহলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা ঘর আছে, তাই 1টা শূন্য। এবার হিসাব করব। কী হিসাব করব? 7 4 28, 4 25 100, 25 কেটে বাদ গেল,
তাহলে হলো 2 2 4, 4 22 88, 8 8, নিচে 10 আছে, 10 দিয়ে যদি 88-কে ভাগ করি তাহলে দশমিক একটা বসে যায়, এত বর্গমিটার। অতএব কি বলছে, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে খরচ কত হবে প্লাস্টার করতে। অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ, এই ভাষাটা নিজের মতো করে লিখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই যে কিভাবে লিখব, আমি যা লিখছি তাই লিখতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এরকম লেখা যায়, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে সমান চিহ্ন, অত লম্বা না লিখে পিলার দুটি প্লাস্টার করতে খরচ, পিলার দুটি প্লাস্টার করতে খরচ সমান কত হবে, 125 টাকা করে। কত বর্গমিটার হয়েছে, 8.8, এত টাকা। এক এক বর্গমিটারে 125 টাকা, 8.8 বর্গমিটারে তাহলে কত হবে, এটা দিয়ে গুণ করব। এখানে খরচ, উত্তর আসবে টাকাতে। 125 8.8, 125 8.8 দিয়ে যদি গুণ করি, 8 পাচ্ছে 40, 8 2 16, 4 20, 0 হাতে থাকলো 2, 8 1 8 আর 2 10, ঠিক করলাম। 8 5 40, 0 হাতে 4, 8 2 16, 4 20, 0 হাতে 2, 8 1 8 আর 2 10, তাহলে এটাও হবে তাই, 3টা 0। এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক বসালাম, এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক বসালাম, দশমিকের পর শূন্যর দাম নাই, তাহলে 1100 টাকা। অর্থাৎ পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। ফাইনাল উত্তর না দিলেও চলবে, কারণ লাইনটাই ফাইনালের মতো হয়ে গেছে। তাই পিলার দুটি তৈরি করতে খরচ হবে কত, 1100 টাকা। তাহলে অঙ্কটার প্রথম পার্টটা ছিল ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তো ঢালাই করতে কত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার আয়তনকে বোঝাচ্ছে, তাই আয়তন বার করেছি। দ্বিতীয় প্রশ্নে আছে, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে কত খরচ পড়বে প্লাস্টার করতে। বর্গমিটার বলতে ক্ষেত্রফল, বক্রতলকে প্লাস্টার করবে, তাই পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমির পরিধি তার সঙ্গে উচ্চতা গুণ, দুটা পিলার আছে তাই আবার 2 দিয়ে গুণ করে হিসাব করলে, কাটাকাটি করলে এত বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। খরচ কত, 125 টাকা প্রতি বর্গমিটারে, তাই গুণ করলাম, 1100 টাকা উত্তর আসলো। 6 নম্বর অঙ্কটি, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের, প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। 3টি জার রয়েছে, লম্ব চোঙাকৃতি পাত্র, 3টি সমান ব্যাসের, সমান উচ্চতার, যাদের প্রথমটির 2/3 অংশ অ্যাসিডে ভর্তি ছিল, দ্বিতীয়টির 5/6 অংশ ভর্তি ছিল অ্যাসিডে, তৃতীয়টির 7/9 অংশ সালফিউরিক অ্যাসিডে ভর্তি ছিল। সে অ্যাসিডেই ভর্তি থাক আর জলেই ভর্তি থাক, আমাদের অঙ্কটার হিসাব করতে হবে। ওই 3টি জারের অ্যাসিড কী করা হলো, যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, 3টি সমান জারের অ্যাসিড বিভিন্ন অংশ ভর্তি ছিল, সেগুলো 3টা জারের অ্যাসিড একটা অন্য জারে ঢেলে দেওয়া হলো। যে জারে ঢেলে দেওয়া হলো সেটিও লম্ব চোঙাকৃতি, লম্ব বৃত্তাকার চোঙ, তাতে 2.1 ডেসিমিটার ব্যাস সেই জারটির, সেই জারে অ্যাসিডের উচ্চতা দাঁড়ালো গিয়ে 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাস যদি 1.4 ডেসিমিটার হয় তবে তাদের উচ্চতা কত। 3টি লম্ব বৃত্তাকার চোঙের মতো জার, 3টি জার সমান ব্যাসের, সমান উচ্চতার, প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ, তৃতীয়টার 7/9 অংশ সালফিউরিক অ্যাসিডে ভর্তি ছিল। কানায় কানায় ভর্তি ছিল না, 3টাতে সমান সমান ছিল না, বিভিন্ন পরিমাণ অ্যাসিড ছিল, কিন্তু জার 3টি সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। সেই 3টি জারের অ্যাসিড একটা অন্য জারে ঢেলে দেওয়া হলো, যে জারে
ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার। উচ্চতা কত জানি না, জানার দরকার নেই। তো অ্যাসিডগুলো ঢেলে দেওয়ার পরে নতুন জারে অ্যাসিডের উচ্চতা দাঁড়ালো 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাসের মান দেওয়া আছে 1.4 ডেসিমিটার, উচ্চতা কত? অঙ্কটা কিভাবে করব? আয়তন, অ্যাসিড রাখা হচ্ছে নিশ্চয় আয়তনের বিচার। তো 3টি জারে মোট অ্যাসিডের আয়তন কত সেটা আগে বার করব। আর নতুন জারে অ্যাসিডটা ঢেলে দিলে সেই নতুন জারে অ্যাসিডের আয়তন কী হবে? 3টি জারের মোট আয়তনের সমান মোট অ্যাসিড একই পরিমাণ থাকছে, অর্থাৎ 3টি জারের অ্যাসিডগুলার আয়তনের যোগফল যত, নতুন জারে অ্যাসিডের আয়তন ততই হবে, কারণ বাইরের অ্যাসিড যোগ করা হয়নি অথবা সেখান থেকে অ্যাসিড ফেলে দেওয়া হয়নি। 3টি জারের অ্যাসিডেই নতুন জারে গিয়ে অবস্থান নিয়েছে। তাই আমরা 3টি জারের আগে অ্যাসিডের আয়তনটা বার করব। তো 3টি জারের সমান ব্যাস সমান উচ্চতা, ব্যাস কত? জার 3টির ব্যাসার্ধ, যতই ব্যাস দেওয়া থাক আমরা ব্যাসার্ধ নিয়ে অঙ্ক করব। ব্যাসার্ধ কত? ব্যাস দেওয়া আছে 1.4 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার। তো ব্যাস দেওয়া আছে 1.4 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 2 দিয়ে ভাগ করব। ইকুয়াল টু 0.7 করা যায়, অথবা থাকলো 2 দিয়ে কাটাকাটি করে লাস্টে আমরা হিসাব করব। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1.4/2 ডেসিমিটার। আগে দেখে নিতে হবে সব এককগুলো সমান কিনা, সবই ডেসিমিটারে আছে না আবার মিটার কিলোমিটারে ঢুকে আছে। ডেসিমিটার এখানে, ডেসিমিটার এখানে, এখানেও ডেসিমিটার, সব ডেসিমিটারে, প্রবলেম নাই। জার 3টির ব্যাসার্ধ পেলাম। উচ্চতা বার করতে বলছে, ধরি উচ্চতা সমান h ডেসিমিটার। উচ্চতা h ডেসিমিটার। অতএব প্রতি জারের আয়তন জারগুলো কিন্তু টইটুম্বুর গোটা আয়তন ভরে অ্যাসিড নেই, কিন্তু আমরা প্রথমে প্রত্যেকটা জারের আয়তন কত সেটা বার করব। আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ এত ঘন একক, সমান হচ্ছে পাই 1.4/2 ইন্টু 1.4/2 ইন্টু h ঘন ডেসিমিটার। 3টা জারেরই আয়তন হচ্ছে এত, কিন্তু 3টা জারে যে অ্যাসিড আছে পুরো আয়তন ভরে নেই। কত অংশ আছে? প্রথমটার 2/3 অংশ, তারপরটার 5/6 অংশ, তারপরটার 7/9 অংশ। তাহলে যদি বলি প্রথম জারে কতটা অ্যাসিড আছে, মোট আয়তন এত, এত এর 2/3 অংশ। দ্বিতীয় জারে কতটা অ্যাসিড আছে, মোট আয়তন এত, এত এর 5/6 অংশ, মানে 5/6 দিয়ে গুণ। 3 নাম্বার জারে কতটা অ্যাসিড আছে, মোট আয়তন ইন্টু 7/9 অংশ। সবগুলাকে যোগ করলে এটা কমন নিয়ে নিব। অতএব তিনটি জারের মোট অ্যাসিডের আয়তন কি হবে? এটা কমন নিতে হবে, অংশগুলো যোগ করতে হবে। তাহলে পাই 1.4/2 1.4/2 ইন্টু এইচ, আর এদিকে 2/3 যোগ 5/6 যোগ 7/9 এত একক কি? ঘন ডেসিমিটার। এবার এটার যদি আমরা লসাগু করি তাহলে পাই যা আছে তাই আমরা হুবহু টুকলি করব।
এটিকে হিসাব করলে হবে, লসাগু হবে 18। লসাগু বার করার সহজ বুদ্ধি, সব থেকে যেটা বড় তাকে দেখো ছোটোগুলো দিয়ে ভাগ যায় কি না। 9কে 6 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়। 9কে তাহলে বড় সংখ্যাটাকে ডবল করতে হবে। কি বললাম, হরে যেটা সব থেকে বড় তাকে যদি ছোটোগুলো দিয়ে ভাগ না যায় তাহলে বড়টাকে ডবল করব। 9-এর ডবল হচ্ছে 18। 18কে 6 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাই 18টাই লসাগু। নিয়ম হচ্ছে যে হরটি সব থেকে বড় তাকে ছোটোগুলো দিয়ে ভাগ করে চেক করব। লসাগু বার করার চালাকি বুদ্ধি, যদি প্রত্যেকটা দিয়ে ভাগ না যায় তাহলে বড়টাকে ডবল করব, তাতে না গেলে 3 গুণ করব, 4 গুণ করব, এইভাবে করে করে চেক করব। তো বড় হচ্ছে 9, 3, 6, 9-এর মধ্যে 9 বড়, তার ডবল হচ্ছে 18। 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 6 দিকে 12, এদিকে 12 হচ্ছে। 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 3 5 15। 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 2 7 14। তাহলে কত হচ্ছে আমাদের এটা? 12, 15, 27, 27 আর 14 হচ্ছে 41/18। 41/18 জায়গা নাই, আমাদের মিশিয়ে আবার করতে হবে। 41/18। এই যে টোটাল যে অ্যাসিডের পরিমাণ, 3টি জারের মোট অ্যাসিড, এই পরিমাণটাই কোথায় রাখা হয়েছে? নতুন জারে। সেই নতুন জারের অ্যাসিডের আয়তন কত? তাহলে তার ব্যাসার্ধ নির্ণয় করব আমরা। ব্যাস দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। আর অ্যাসিডের উচ্চতা হয়েছে 4.1, সেই উচ্চতা দিয়ে গুণ করব, তাহলে আমরা আয়তন পেয়ে যাব ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে। নতুন জারে অ্যাসিডের আয়তন। অ্যাসিডের আয়তন না বার করে আগে ব্যাসার্ধ এবং উচ্চতাটাকে আগে লিখে নিই। ভাই একবারে করলেও হতো, যেটা লিখছিলাম সেটা লিখলেও হতো। কি লিখব? নতুন জারে, নতুন না বলে, জারটা তো নতুন না, অপর জার করি। এই ভাষাগুলো নিজের মতন করে দিলেই হলো। অপর জারের ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 2.1 ডেসিমিটার ব্যাস। তাহলে 2.1/2 এত ডেসিমিটার হবে ব্যাসার্ধ। অ্যাসিডের উচ্চতা, অ্যাসিডের উচ্চতা বলতে জারের উচ্চতা যতদূর পর্যন্ত অ্যাসিড লেভেল উঠেছে 4.1 এত ডেসিমিটার। অতএব অ্যাসিডের আয়তন অ্যাসিডের আয়তন পাই r²H ঘন একক। 22/7 r² মানে 2.1/2, 2.1/2 ইন্টু H মানে 4.1 ঘন ডেসিমিটার। তাহলে 3টা জারে মোট অ্যাসিডের পরিমাণ আমরা বার করেছি, আর অপর যে জারে সব অ্যাসিডগুলো ঢেলে দেওয়া হলো সেই অ্যাসিডের আয়তন বার করেছি। তো এই অ্যাসিডেই এই 3টি জারের যা মোট অ্যাসিডের আয়তন বেরোলো সেটাকেই ঢেলে দেওয়া হয়েছে অপর একটি বড় জারে। তো অপর বড় জারের যে অ্যাসিডের আয়তন আর 3টি জারের অ্যাসিডের যে সমষ্টি দুটোই সমান হবে। তাই প্রশ্ন অনুসারে এটা আর এটাকে সমান দেখিয়ে এইচের মানটা আমরা বার করব। দ্যাটস অল। উপরটা মিশিয়ে দিচ্ছি জায়গার অভাবের জন্য। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে? পাই 1.4/2, 1.4/2 ইন্টু H। এটা হিসাব করে নিই।
12, 15, 27, 14, 41/18। তাহলে এই অ্যাসিডের মোট পরিমাণ, এই অ্যাসিডটাই তো বড় জারে ঢালা হয়েছে, তাই বড় জারে যে অ্যাসিডের পরিমাণ দুটো সমান। কত হবে? এখানে 22/7 না বসিয়ে পাইটাকে পাইয়ে রাখি, কারণ দুই সাইডে পাই কেটে যাবে, অথবা 22/7 হলে দুই সাইডে 22/7 দিয়ে করব। 2.1/2, 2.1/2 ইন্টু 4.1। এইচের মানটা বার করতে হবে। এদিককার পাই ওদিককার পাই, যাই আউট। এদিকে এইচ রাখবো, বাকিগুলোকে ওপারে নিয়ে যাব। 2.1/2, 2.1/2 ইন্টু 4.1। এদিকে আছে 1.4/2, এপারে আসলে উল্টে যাবে 1.4, একই রকম। 41/18 উল্টে যাবে 18/41, এদিকে আসলো। এবার দশমিকের আগে 1 ঘরের আগে দশমিক, 1 ঘরের আগে দশমিক তুলে দিলাম, এখানে 1 ঘরের আগে দশমিক, 1 ঘরের আগে দশমিক তুলে দিলাম। এইভাবেও করা যায়, অথবা নিচে 10 নামানো যায়। যেমন এটার তোলার জায়গা নেই, ম্যাচিং নাই, দশমিক তুলে 1 আনলাম, পরে একটা অঙ্ক রয়েছে তাই একটা শূন্য। দশমিকের জন্য 1, আর সামনে ডান দিকে একটা অক্ষর আছে, অঙ্ক আছে, তাই একটা শূন্য। এবার আমরা কাটাকাটি করব। 2 কাটলো, 2 কেটে ভাগলো, এদিকে 41 আর 41 কাটলো। কাটাকাটিটা নিজের মতো করবে। কি দিয়ে কাটবে? 7 2 14, 7 3 21, 7 2 14, 7 3 21, 2 9 18। তাহলে কত হচ্ছে? বা অথবা 3 3 9, 9 9 81, আর নিচে হচ্ছে 2। শূন্যর জন্য এখানে 1 ঘর আগে দশমিক এনে দিলাম। 20 না লিখে কী করলাম? 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক পড়বে, তাই 8.1/2। বা এইচ হিসাব করলে 2 4 8, দশমিক আছে, দশমিক দিলাম, 1 বার যায় না, শূন্য দিলাম, তাহলে 10 ধরবো, 2 5 10, তাহলে 4.05। অঙ্কটা করা কঠিন বিষয় না, অঙ্কটা বোঝা হচ্ছে কঠিন বিষয়। যে 3টি জারের যে আয়তন, জারের আয়তন সমান, কারণ প্রত্যেকের ব্যাস সমান, উচ্চতা সমান, কিন্তু বিভিন্ন অংশে অ্যাসিড ছিল, বিভিন্ন অংশ পরিমাণে। তাই আমরা 3টি জারের আয়তন বার করেছি, এবং তাদের একটিতে 2-এর 3 অংশ, একটিতে 5-এর 6 অংশ, একটিতে 7-এর 9 অংশ ছিল। তাই মোট আয়তনের সঙ্গে 2-এর 3 গুণ করলে প্রথম জারে অ্যাসিডের পরিমাণ, দ্বিতীয় জারে 5-এর 6 অংশ ছিল, তাই মোট আয়তনের সঙ্গে 5-এর 6 অংশ গুণ করলে দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন। তৃতীয় জারে 7-এর 9 অংশ অ্যাসিড ছিল, তাই 7-এর 9 দিয়ে গুণ করব মোট আয়তনকে। এবার 3টি জারের অ্যাসিড একসঙ্গে মিশানো হয়েছে নতুন জারে, তাই যোগ করতে হবে। যোগ করলে কমন জিনিসটা কমন নিয়ে নিলাম, 2-এর 3 আর 5-এর 6 আর 7-এর 9কে যোগ করব, ভগ্নাংশের যোগটা করে নেব, তাহলে 3টি জারে মোট অ্যাসিডের পরিমাণটা পেয়ে গেলাম। এই 3টি জারের মোট অ্যাসিড কোথায় গেল? বড় জারে, অন্য একটা জারে। তাই অন্য জারে অ্যাসিডের আয়তনটা আবার বার করেছি, অন্য জারের বিচারে, তার ব্যাসার্ধ এবং উচ্চতার বিচারে। তো এই অ্যাসিড আর এই অ্যাসিড একই অ্যাসিড, জায়গা পরিবর্তন করেছে, তাই সমপরিমাণ, সমান আয়তন, তাই দুজনকে সমান দেখেছি। এইচের মানটা বার করেছি 4.05, কী হবে? ডেসিমিটার। তাই আমরা ফাইনাল উত্তর দেব যে 3টি জারের উচ্চতা 4.05 ডেসিমিটার। ফাইনাল উত্তর। উচ্চতা 4.05 ডেসিমিটার। 9 নম্বর অঙ্কটি, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, টইটম্বুর না অর্ধেক কিছু বলা নেই, কিছু জল আছে। এমন পরিমাণ জল আছে যাতে ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটা নিরেট, মানে ঠাসা
লোহার লম্ববৃত্তাকার চৌকৃতির টুকরা সম্পূর্ণ জলে ডুবে যায়, সেই পরিমাণে জল আছে। তো একটা গ্যাস জারে কিছু জল আছে, গ্যাস জারটা কেমন? লম্ববৃত্তাকার চোঙ, মানে লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা ফেলা যাবে আয়তনে, সে তাতে কিছু জল আছে। এবার অপর একটি লোহার টুকরা নিরেট, যেটাও লম্ববৃত্তাকার চোঙ, নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ রয়েছে, উচ্চতা রয়েছে, তাকে সে লোহার নিরেট চোঙকে জলে ডুবিয়ে দেওয়া হলো। জারের মধ্যে যে জল আছে সেখানে ডুবিয়ে দেওয়া হলো। তাতে কি হবে? যেহেতু নিরেট লোহার চোঙ, সেখানে ডুবে গেলে জলটা আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে কি পরিমাণ জল উপরে উঠবে? জলের উচ্চতা কতটা বাড়বে? যে পরিমাণ লোহার টুকরা ডুবানো হয়েছে, লোহার টুকরার আয়তন যত, আর উঠন্ত বা যে জলটা রাইজ করবে, উঠবে, তার আয়তন ততই হবে, কারণ লোহার টুকরাটা সম্পূর্ণ ডুবে গেছে তাই। তো 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটা নিরেট লোহার লম্ববৃত্তাকার চৌকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, সম্পূর্ণ ডুবাতে হবে, তাহলেই ইকুয়াল হিসাবটা আমরা লিখতে পারবো অঙ্কের নিয়মে। তবে জলতল কতটা উপরে উঠবে, অর্থাৎ এরকম একটা জারের মধ্যে জল আছে। এবার যদি আমরা একটা লোহার চোঙের মধ্যে ডুবাই নিরেট, তাহলে কী হবে? জলটা আস্তে আস্তে বেড়ে যাবে। কতটা বাড়বে? লোহার টুকরার আয়তন যতটা, এই উঠে যাওয়া জলের আয়তন ততটা হবে। তো এইটাকে আমাদের হিসাব করতে হবে। তো কি হিসাব করব? আমরা হিসাব করব যে লোহার টুকরাটার আয়তন কত আর কি পরিমাণ, তবে জলতল কতটা উপরে উঠবে। সবার আগে দেখব এককগুলো একই আছে না আলাদা। 5.6 সেন্টিমিটার, সেন্টিমিটার, দুটোই সেন্টিমিটার, তাহলে অসুবিধা নেই। ধরে নিলাম জলতল উপরে উঠবে গ্যাস জারের ব্যাসার্ধ। গ্যাস জারের ব্যাসার্ধ কি দেওয়া আছে? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাস, অবশ্যই ব্যাসার্ধ করে নিতে হবে। এত সেমি, 3.5 সেন্টিমিটার না লিখে লাস্টে কাটাকাটি করব। ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি সমান h সেমি। যখনই লোহার টুকরোটা জলের মধ্যে ডুবাবো জারের জলে, তো লোহার টুকরোটা ডুবলে কী হবে? জলটা উপরে উঠে যাবে, বেড়ে যাবে। জলটা কতটা বাড়বে? মনে করলাম h সেন্টিমিটার। অতএব জল বৃদ্ধি, অতএব জল অ্যাকচুয়ালি বাড়ছে না, জলের উচ্চতা বৃদ্ধি। অতএব লোহার টুকরো ডোবানোর পর লোহার টুকরা ডুবাতে জল আয়তনে বাড়ল কতটা? সমান পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। পাই আর স্কোয়ার মানে 7/2 গুণন 7/2 ইন্টু এইচ, তো আমরা ধরে নিচ্ছি ঘন সেমি। অর্থাৎ জারে যে জল ছিল, লোহার টুকরাটা ডুবানোর পরে জল যেটা উপরে উঠে গেল, জল বাস্তবে জল বাড়েনি, কিন্তু জলের উচ্চতা বেড়ে গেল। তো যতটা আয়তনে বাড়লো, সেই আয়তনটা কার জন্য বাড়লো? লোহার টুকরার জন্য। তো লোহার টুকরার আয়তন যে পরিমাণে জায়গা দখল করলো, সেই পরিমাণের জল উপরে উঠে গেল। তো ওই উঠে যাওয়া জলটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার লোহার টুকরার আয়তন বার করব। লোহার টুকরোর
ব্যাসার্ধ। লোহার টুকরো, রো আছে তো এখানেও রো মারো। লোহার টুকরোর ব্যাসার্ধ 5.6 সেন্টিমিটার। ব্যাস দেওয়া আছে 5.6, তো ব্যাসার্ধ অর্ধেক, 2 দিয়ে ভাগ করলাম। উচ্চতা কত? লম্বাটাই হচ্ছে উচ্চতা, কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। অতএব আয়তন, এটারও পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 5.6/2, 5.6/2 ইন্টু 5 এত ঘন সেমি। একবারে করে দিলাম। তাহলে এই আয়তন আর এই আয়তন সমান না আলাদা? সমান হবে, কারণ লোহার টুকরার যে আয়তন, এটা ডুবালে সেই পরিমাণ জল উপরে উঠে আসবে, তাই এই জলের আয়তন আর লোহার টুকরার আয়তন সমান। তাই দুটোকে সমান করলে আমরা কি পাবো? জলতলের উচ্চতা কতটা বেড়েছে সেটা পেয়ে যাব। তাই আমরা লিখব প্রশ্নানুসারে, শর্তানুসারে লিখি, কারণ শর্ত বলছে তাই। শর্তানুসারে পাই 7/2 ইন্টু এইচ ইজুক্যাল টু পাই 5.6/2 ইন্টু 5। ঠিক লিখেছি? দেখা যাক। অঙ্কটা সোজা, একটু শুধু পরিশ্রম করতে হচ্ছে। আসলে বিষয়বস্তু খুব কঠিন না। জলের মধ্যে কোনো কিছু ডুবালে জলের উচ্চতা বেড়ে যাবে, যদি পাত্র ধরতে না পারে উপচে পড়ে যাবে। যেমন চৌবাচ্চায় যদি কানায় কানায় ভর্তি রেখে চৌবাচ্চার মধ্যে আমরা নামি, জল বাইরে পড়ে যাবে। কতটা জল বাইরে পড়বে? আমার আয়তনের সমান, আমি যদি সম্পূর্ণ নিমজ্জিত হই তবেই। এবং কানায় কানায় ভর্তি থাকে। পাই পাই কাটলো, তাহলে এইচ ইজুক্যাল টু কী হবে? 5.6/2, 5.6/2 ইন্টু 5। এদিককারগুলো ওদিকে উল্টে যাবে, 2/7, 2/7। এবার কাটাকুটি করতে পারো যার যেমন ক্ষমতা। দশমিক তুলে একটা শূন্য দিয়ে দিলাম, দশমিক তুললাম একটা শূন্য দিয়ে দিলাম, বা 10 দিয়ে গুণ করলাম, একই বিষয়। 7 8 56, 7 8 56। 7-এর মাঝের দাগটা না দেওয়াই ভালো। 5 4 20, 2 2 4, 4 কাটলো। তাহলে এইচ ইজুক্যাল টু কী হচ্ছে? ও আরও কাটাকাটি যাচ্ছে তো। 4 2 4 5 20, 2 দিয়ে 10 করি এটাকে। 2 10 20, 2 4 8। তাহলে 4 8 32/10। কেন কাটাকাটি করলাম না? 10 থাকলে সুবিধা, একটা শূন্য আছে, অতএব এইচ ইজুক্যাল টু 1 ঘর আগে দশমিক আসবে। এখানে মনে মনে দশমিক আছে শেষে, শূন্য আগে যদি তুলে দিই, 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিকটা 1 ঘর আগে চলে আসলো, 2-এর আগে আসলো। অর্থাৎ কোথাও কোথাও লেখা আছে, মনে করলাম যে 35, সেখানে কি দশমিক আছে? অবশ্যই ডান দিকে মনে মনে দশমিক ধরা যায়। 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এখানে চলে আসবে, 100 দিয়ে ভাগ করলে দশমিকটা এখানে চলে আসবে। লাস্টে দশমিক আছে, যদি দশমিক না থাকে পূর্ণ সংখ্যায় তাই ধরতে হবে। তাহলে এখানে দশমিকটা এখানে ছিল মনে মনে, 10 দিয়ে ভাগ করার পরে বাম দিকে চলে আসলো, তাই 3.2 সেন্টিমিটার। তাহলে উত্তর কী হবে? জলতল কতটা উপরে উঠবে? জলতল 3.2 সেমি উপরে উঠবে। খুব সহজ অঙ্ক, 10 নম্বর অঙ্ক। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, যার বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার
এই স্তম্ভ পিলার এগুলো কেন বলছে? ভূমি এবং শীর্ষ এই দুটি সমতলের ক্ষেত্রফল বাদ দেওয়ার জন্য। তো বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার আর আয়তন হচ্ছে 924 ঘনমিটার। এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত আর উচ্চতা কত? ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ আগে বার করতে হবে। ধরে নেব যেহেতু দেওয়া নেই, ধরি স্তম্ভের বা লম্ব চৌকৃতি স্তম্ভের, নিজের মতন করে ভাষাটা দিলেই হবে, স্তম্ভের ব্যাসার্ধ কিছু দেওয়া নেই, ধরে নেব ব্যাসার্ধ আর ব্যাসার্ধ ইজুক্যাল টু আর মিটার, মিটারে যেহেতু সব আছে। ধরি লম্ব চৌকৃতি স্তম্ভের ব্যাসার্ধ সমান আর মিটার, বা ব্যাসার্ধ সমানটা না দিয়ে ব্যাসার্ধ আর মিটার, একই ব্যাপার। ধরি লম্ব চৌকৃতি স্তম্ভের উচ্চতা এইচ মিটার, মিটার লেখো বা এরকম ডট ডট দাও মিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত আমরা জানি, পাই। বক্রতল ভূমির পরিধির সঙ্গে উচ্চতা, তো 2 পাই আর ইন্টু এইচ। কত মান দেওয়া আছে? 264। সূত্র থেকে এটা পাচ্ছি, প্রশ্নের মান দেওয়া আছে 264। আর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা পাই আর স্কোয়ার এইচ, মান দেওয়া আছে 924 ঘনমিটার। ঘনমিটার মানে মিটার কিউব। এবার আমরা অতএব পাই আর স্কোয়ার এইচ আর 2 পাই আর এইচ এই দুটোকে ভাগ করব। কেন? এটা একটা সমীকরণ বলতে পারি, এটা একটা সমীকরণ বলতে পারি। আমাদের আর এবং এইচ কোনোটারই মান দেওয়া নেই, দুটোর মান নির্ণয় করতে হবে। তাই এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, নিচের সমীকরণকে উপরের সমীকরণ দিয়ে যদি ভাগ করি, পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ, তাহলে কি হবে? পাই পাই কাটবে, এইচ এইচ কাটবে, আর একবার করে কেটে একটা করে আর থাকবে। তো বাম দিকটা করলে হবে না, ডান দিকটাও করতে হবে। সমীকরণকে ভাগ করেছি আমি যেহেতু, তাই 924 বাই 264। অথবা এরকম লেখা যায়, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, তারপর এখানে লিখতে পারি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, অথবা অতএব চিহ্ন দিলেই দ্যাটস এনাফ। তাহলে এইচ এইচ কাটলো, পাই পাই কাটলো, এখানকার সিঙ্গেলার কেটে গিয়ে স্কোয়ারটা বাদ গেল, তাহলে আর বাই 2 ইকুয়াল টু হচ্ছে কত দেখবে? 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 6 24, 4 2 8, 4 3 12, 4 1 4, কত দিয়ে কাটবে? 11 দিয়ে কাটবে, 11 6 66, 11 2 22, 11 1 11, 3 2 6, 3 7 21, 7 বাই 2 বা আর ইকুয়াল টু 7, আর ইকুয়াল টু 7। এবার যে কোনো একটা সমীকরণে আর এর মান 7 বসালেই আমরা এইচ এর মান পেয়ে যাব। নিচে জায়গা নেই, মিশিয়ে দিয়েই করি। তাহলে কি লিখব? আর এর মান যেহেতু 7 বলছে, অতএব ব্যাস চেয়েছে কিন্তু ব্যাসার্ধ চাইনি, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 2r, আর মানে হচ্ছে 7 সেন্টিমিটার, তাই 2 ইন্টু 7 সেমি সমান হচ্ছে 14 সেমি। এবার যে কোনো একটা সমীকরণে, প্রথম বা দ্বিতীয় সমীকরণে সমীকরণ নাম্বারটা দিলে ভালো হতো। এখন যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে ছিল 2 পাই
আর এর মান 7 হয়েছে, 2 পাই ইন্টু 7 ইন্টু এইচ ইকুয়াল টু কত ছিল, 264। 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা লিখতে পারতাম, 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই, সেরকম করে লিখলেও চলবে, অসুবিধা নেই, অথবা ডাইরেক্ট লিখে দিলেও যথেষ্ট। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, 264/2 পাই ইন্টু 7, বা এইচ ইকুয়াল টু 264 2 বাই মানে 22-এর 7, 22 এখানে উপরে 7 গেল, নিচে আরেকটা 7 আছে, সাথে সাথে কাটলো, 2 1 2, 2 3 6, 2 2 4, তাহলে 22 6 132, অথবা ছোট ছোট করে কাটাকুটি করলেও চলবে, বা এইচ ইকুয়াল টু 6। তাহলে উত্তর হচ্ছে স্তম্ভের উচ্চতা 6, কি ছিল, সরি সব ডুবাইছি, মিটারে আছে, এটা মিটার দিতে হবে, সেমিতে কি করে হয়, মিটার, এখানেও মিটার, যে এককে থাকবে একক চেঞ্জ করব না, তাহলে 6 মিটার। এগুলোতে একটু সাবধান থাকতে, ভুল করলে হবে না। তাহলে স্তম্ভের উচ্চতা হচ্ছে 6 মিটার, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাই 14 মিটার ঠিক করেছি তো। একটি লম্ব চমাকৃতি স্তম্ভের 15 নম্বর অঙ্কটি, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। একটা লম্ব বৃত্তাকার চোঙ, উচ্চতা কত, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যত তার দ্বিগুণ হলো উচ্চতা। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তো চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, যার মূল জানার বিষয় হচ্ছে ব্যাসার্ধ আর উচ্চতা, দুটো জানলেই আমরা বাকি সব নির্ণয় করতে পারি। তো ধরে নেব ব্যাসার্ধ হচ্ছে আর, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ডেসিমিটার, অতএব উচ্চতা এই সমান কত, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ আর হলে তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে উচ্চতা হবে 2r এর সমান। ব্যাসার্ধ যত উচ্চতা ডবল। তাহলে আয়তন কত, ভূমি পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। আয়তন মানে ভূমির ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা। এবার পাই আর স্কোয়ার, এইচ এর মান কত, এইচ এর মান 2r, তাই এইচ এর জায়গায় 2r বসাবো। এত ঘন ডেসিমিটার, আচ্ছা একবার ডেসিমিটার কিউব লিখি, ডেসিমিটার কিউব লিখলেও চলবে। তাহলে কত হচ্ছে 2 পাই আর কিউব। বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা এইচ যদি 6 গুণ হতো, কার, ব্যাসার্ধের 6 গুণ মানে 6r হতো। 6r হলে আয়তন কত হতো, ওখানে বলছে 539 ঘন ডেসিমিটার বেশি, তো ওখানে বেশি, কিন্তু এখানে আয়তন সূত্রের বিচারে এইচটা যদি 6r হতো তাহলে আয়তন হতো পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার। এইচ এর মান কত হতো, 6r যদি হতো 6r, তাহলে তো 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার।
তাহলে প্রশ্ন অনুসারে কি 539 ঘন ডেসিমিটার বেশি, এখানে 539 ঘন ডেসিমিটার বেশি আছে, তাহলে দুটোর বিয়োগফল 539 ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে 6πr³ মাইনাস 2πr³, 6 প্রশ্নানুসারে প্রশ্ন বলেছে দুটো আয়তনের পার্থক্য কত, 539 ঘন ডেসিমিটার। তাহলে লিখব 6πr³ মাইনাস 2πr³, দুটা বিয়োগ করলে কত হয় 539। এখানে আমরা একক লিখব না, যেহেতু সমীকরণটা সমাধান করব। তাহলে হচ্ছে 4πr³ 539 অথবা r³ = 539/4π, পাই মানে 22 উপরে 7। খুব ভালো। এবার কি করব আমরা, 11 2 22, 11 4 44, 9 11 9 99। গুড, এটা ভালো জিনিস আসবে। উপরে লিখব 7 গুণন 7, 7গুলোর পেট যে কেন কাটছি আমি, 7-এর কিউব, নিচে হচ্ছে 2-এর কিউব, r³ = 7/2 হোল কিউব, বা r = 7/2। তা কি চেয়েছে, উচ্চতা কত? আমরা জানি যে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। মূল প্রশ্ন, যদি হতো হলো না, এটা তো অঙ্ক করার জন্য, কিন্তু বাস্তবে বর্তমানে কি আছে, চোঙের উচ্চতা কত, ব্যাসার্ধের দ্বিগুণ। তো ব্যাসার্ধ যত, তার 2 দিয়ে গুণ করলে উচ্চতা পাবো, সেই উচ্চতায় নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব চোঙটির উচ্চতা কি 2 × r, আর হচ্ছে 7/2 কিসে আছে, ঘন ডেসিমিটার। ডেসিমিটার 2 দিয়ে কাটলো 7 ডেসিমিটার, পেটটা না কাটলেও হয় 7 ডেসিমিটার। তারা ফাইনাল উত্তর না দিলেও চলে, কারণ এখানে ফাইনাল উত্তরের মতোই হয়ে গেছে। অথবা লিখতে পারো যে চোঙের উচ্চতা 7 ডেসিমিটার। লাস্ট অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের 148 পেজের 20-5 নম্বরটি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, কমিয়ে দেওয়া হলো, আর ওই চোঙেরই উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তাহলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হলো, কমলো না বাড়লো? কমলে কত পার্সেন্ট কমলো, বাড়লে কত পার্সেন্ট বাড়লো, সেটা হিসাব করতে হবে। তো লম্ববৃত্তাকার চোঙ মানে ব্যাসার্ধ উচ্চতা আমাদের জানতে হবে, নাহলে ধরে নেব, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, মিটার সেন্টিমিটার কিছুই নেই, আর একক ধরে নেব, উচ্চতা h একক, আয়তন v1 ধরলাম প্রথমে আয়তন, কারণ দুটো আয়তনের মধ্যে আবার শতকরা পরিবর্তন নির্ণয় করতে হবে, তাই এটাকে মনে করলাম v1। ব্যাসার্ধ 50% হ্রাস হলে, ব্যাসার্ধ যদি 50% হ্রাস হয়, ব্যাসার্ধ 50% হ্রাস হলে ব্যাসার্ধ হবে কতটা, 50% হ্রাস হবে, অর্থাৎ 100 থাকলে 50 হয়ে যাবে।
100 যদি থাকে তাহলে 50 হয়ে যাবে, তাহলে আর ছিল, তাহলে এখন কতটা হবে? 100 থাকলে 50 হয়ে যাবে, তাহলে আর ছিল কতটা হবে? এত একক, ইকুয়াল টু r/2। আর উচ্চতা 50% বৃদ্ধি হলো, তাহলে উচ্চতা কত হবে? 50% বাড়লো, মানে 100 থাকলে আরও 50 বেড়েছে, মানে 150 হয়েছে। তাহলে 100 যদি থাকে এখন হয়েছে 150, তাহলে এইচ ছিল, কত হলো? এইচ দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 3/2। তাহলে আয়তন কত হলো? পাই আর স্কোয়ার এইচ, এতটা হলো। তাহলে হিসাব করলে হচ্ছে গিয়ে কত হচ্ছে? 4। তাহলে পাই আর স্কোয়ার এইচ 3/8, এত ঘন একক। তাহলে ছিল পাই আর স্কোয়ার এইচ, হলো পাই আর স্কোয়ার এইচ 3/8। কোনটা বড়? এটাই বড়, এটা ছোট হয়ে গেছে, কারণ 3 উপরে লব ছোট হর বড়, লব ছোট হর বড় মানে 1-এর থেকে কম, এটা যতটা আছে তার থেকে এটা কম, যেহেতু লবটা কম। তাহলে হ্রাস পাবে, কতটা হ্রাস পাবে? অতএব আয়তন হ্রাস শতকরা আয়তন হ্রাস এর সুবিধা হলো, যেটা বড় V1 ছিল V2 হলো বিয়োগ করব, পরিবর্তন কতটা হলো? প্রথমে ছিল কত সেটাকে নিচে লিখতে হয়, পরিবর্তনটা উপরে, যেটা ছিল সেটা নিচে, আর 100 দিয়ে গুণ। তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। কাটাকুটি করে হিসাব করতে হবে, তাহলেই চলে আসবে। খুব সোজা বিষয়, বুঝলে খুব সোজা। পাই আর স্কোয়ার এই সব দিক থেকে কেটে গেল, তাহলে 1 বিয়োগ 3/8 ইন্টু 100%। চার 2 8, 4 50, 4 25, 25 পাচ্ছে 125 বাই 2%, 62.5%। তাহলে আয়তন হ্রাস হচ্ছে 62.5%। ভালো করে দেখবে। থ্যাংক ইউ।